যে হ্যাঁ আমাদের ওই জায়গাগুলোতে আর কোনো প্রবলেম নেই, আমরা এগুলো ঠিক করতে পারবো, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে নতুন পার্টে চলে যেতে হবে। কারণ আমাদের বিজনেস কার্ড শুধু এতটুকুই করলেই মানুষ সবসময় পছন্দ করবে এটা কখনো আশাও করা যাবে না। আমরা 10 জনকে যদি এই সিম্পলটা দেখাই তাহলে একজন হয়তো পছন্দ করতে পারে, বাকি 9 জনে পছন্দ করবে না, কারণ সবাই এত সিম্পল কাজ পছন্দ করে না। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি, তখন আমাদেরকে ওই সিম্পল ডিজাইনটাকে আরও কত সুন্দর করে ভালো করা যায়, স্টাইলিশ করা যায়, একটু মডার্ন লুক দেওয়া যায়, সেজন্য আমাদেরকে অনেকভাবে ডিজাইন প্র্যাকটিস করতে হবে, অনেক ধরনের ডিজাইন প্র্যাকটিস করতে হবে, অনেকভাবে ডিজাইন করতে হবে, যাতে করে আমার মাথার মধ্যে আইডিয়া আসে যে আমি কিভাবে করে এটাকে মডিফাই করব। আচ্ছা, তো এইখানে আমরা আপনাদের জন্য এখানে অনেকগুলো ডিজাইনের স্যাম্পল রাখা হয়েছে। এখানে মোটামুটি 60টার মতো স্যাম্পল আছে, যেগুলো আমরা আগামী 2 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবো, সর্বোচ্চ 2টা ক্লাসের মধ্যে। তো এখানে আমরা একদম পর্যায়ক্রমে শুরু থেকে আলোচনা শুরু করব। সিমিলার ডিজাইন যেগুলো, সেগুলো আমরা দেখাই দেবো না, একটা দেখাই দিয়ে বাকিগুলো নিজেই করতে হবে। আর মানে একটা যেটা পারবো না সেটা দেখাই দেবো, আর ওর সঙ্গে রিলেটেড যে ওই একই ফর্মুলায় একইভাবে করা, সেগুলো নিজেকে করে নিয়ে আসতে হবে, সেটা আমরা একটু ট্রাই করব। তাহলে আমরা যদি প্রথমে এই ইমেজটার কথা চিন্তা করি, আর মকআপ ওগুলো আমরা শিখে ফেলবো এর মাঝে একদিন, যে কীভাবে করে এরকম অ্যাঙ্গেল মকআপ, বাঁকানো মকআপ, স্টাইলিশ মকআপ করা যায়, যে এরকম মকআপ কীভাবে করা যায়, সেগুলো আমরা এর মধ্যে একদিন আলোচনা করে ফেলবো। আচ্ছা, তাহলে এইখানে যদি আমি এই ডিজাইনটার কথা চিন্তা করি, যে এই ডিজাইনটাতে কী করা হয়েছে, এখানে পজিশনটা আবার একটু চেঞ্জ করা হয়েছে। এইটা পুরোটাই হচ্ছে লোগোটা। এখন এই লোগোটা দিয়েই আমাকে প্র্যাকটিস করতে হবে এটা জরুরি না, কারণ এই লোগো তো আমি নাও পেতে পারি, আর এই লোগো নিয়ে আমি আর দ্বিতীয়বার কোনোদিন বিজনেস কার্ড করার সুযোগ আমার নাও হইতে পারে এই জীবনে। তাহলে এই লোগোটা নিয়েই আমাকে কাজ করতে হবে সেটা জরুরি না, তাহলে আমি অন্য কোনো লোগো নিয়ে ট্রাই করতে পারি, কারণ যে মানুষটা আমাকে লোগো দেবে তার লোগোটা দিয়ে আমি কি করতে পারি, এই ধরনের একটা কনসেপ্ট তৈরি করতে পারি কিনা, এইটা আমাকে চিন্তা করতে হবে। তাহলে আমাকে অবশ্যই আমার কাছে ডিফারেন্ট কোনো লোগো থাকতে হবে। আচ্ছা, তাহলে এইখানে আমরা একটু মনোযোগ সহকারে দেখবো যে কী করা হয়েছে। এখানে যেটা করা হয়েছে, নাম আর টাইটেলটাকে এইখানে দেখা হয়েছে। এখানে আবার একটু মনোযোগ সহকারে খেয়াল করি, লোগোতে 2 কালার ইউজ করা হয়েছিল, ব্ল্যাক আর অরেঞ্জ। এখানেও নামটাকে আবার 2 কালার করা হয়েছে, তার মানে এটাও করা যায়। আমরা এই ছোট ছোট বিষয়গুলো একদম ভালো করে অবজার্ভ করবো, যে একটা ডিজাইন যখন আমরা দেখবো কি করা হয়েছে সেখানে। এখানে ওপরে এই পাশটাতে লোগো রাখা হয়েছে, এখন যখন এখানে রাখছি তখন কিন্তু এই যে অ্যালাইন কিন্তু ঠিক আছে, অ্যালাইনটা কিন্তু ঠিক আছে, অ্যালাইন ঠিক রাখতে হবে। ওই যে ওখানেও কিন্তু ছোট্ট করে একটা শেপ ইউজ করছে। আর এখানে নাম, টাইটেল, ফোন, ইমেল, ওয়েবসাইট, আর কিছুই নেই। ও হয়তো বা অনলাইন বেস প্রতিষ্ঠান, ওদের কোনো ফিজিক্যাল অ্যাড্রেসও নেই। ও বলছে যে আমার ফিজিক্যাল অ্যাড্রেস দরকার নেই। তাহলে সেক্ষেত্রে কী করবো, এই সেটটা যে ফাঁকা, ব্যালেন্স দিয়ে হচ্ছে না। আমি যদি এখানে নাম রাখি, এখানে লোগোটা রাখি, এখানে যদি কন্ট্যাক্ট ইনফরমেশন রাখি, তাহলে এই সেটটা কী দোষ করলো, ফাঁকা লাগতেছে না। ফাঁকা লাগলেই কার্ডটা দেখতে আর ভালো লাগবে না, ব্যালেন্স হবে না। তখন কি করা হলো, লোগোর আইকনটা তো সামনে থাকার কথা ছিল অথবা পিছনে থাকার কথা ছিল, সেটা না করে আইকনটাকে ওখান থেকে বাদ দিয়ে এখানে নিয়ে এসে ওয়াটারমার্ক হিসেবে করে দিলাম, যাতে করে এই ফাঁকা জায়গাটা আর ফাঁকা না লাগে। ওয়াটারমার্ক থাকলো, আর পিছন সাইডটাতে ওই লোগো, আর কিছু নেই। তাহলে এখন আমি যদি ওই কনসেপ্টটা মাথায় রেখে আমি যদি নতুন করে একটা ডিজাইন করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নেব। আমরা অ্যাকশনটা করে নেব, এখানে অ্যাকশনটা সেট করা নেই, তাহলে অ্যাকশনটা করে নিলে আমাদের এই কাজটা বারবার করতে হবে না। হ্যাঁ, তো যাদের অ্যাকশন নাই এখনও অথবা প্রবলেম আছে, তাদের অ্যাকশনটা আবার করে নেব। আমরা F2 দেখাই দিলাম, আমার এখানে F2 বাটনটা ফাঁকা আছে, আমি ওকে দিয়ে দিলাম। এখন আমি যেটা করব, যে এখানে একটা গাইড দিয়ে দেব বাইরের এরিয়াতে, মানে উইন্ডোজ দেওয়ার কারণে এখানে এইটাকে আমরা ইঞ্চিতে রাখবো, যেহেতু আমরা ইঞ্চিতে কাজ করতেছি। ওকে, ডিসিলেক্ট করে দিলাম, ভিউ থেকে নিউ গাইড লেআউটে গেলাম, এখান থেকে ওকে করে দিলাম। এটা কই গেল? আচ্ছা, এটা করে দিলাম। আর এখন আমাদেরকে যেটা করতে হবে, একটা শেপ নিতে হবে 3.5। তো এইখানে একটা ব্যাপার আছে, যে আপনারা একটা কাজ করবেন, এখানে 3.5 না নিয়ে 3.75 নেবেন। এটা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। যদি অ্যাকশনটা আপনি করতেছেন, হ্যাঁ, তাহলে শেপটা যখন নেবেন তখন 2.25। অ্যাকশনটা একবারে ফাইনাল করা থাক। আমরা আমাদের অ্যাকশন এইভাবেই করা থাকে। তাতে করে কি হবে, কিছুদিন পরে যখন আপনি বাইরে ডেলিভারি দেওয়া শুরু করবেন ফাইল, তখন তো আপনাকে ব্লিড এরিয়া সহ ফাইল দিতে হবে।
তো তখন আপনি কী করবেন, ক্যানভাসটা বাড়াই দেবেন, শেপটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। পরে আমাদেরকে শুধু ক্যানভাস বাড়াইতে হবে, শেপ তো আগে থেকেই করাই আছে। হ্যাঁ, এই যে এখন কিন্তু অতটুকুই দেখা যাবে, 3.5/2 দেখা যাবে, বাকিটা বাইরে থেকে যাবে। এই যে আমি যদি এখন এটাকে ডিলিট করে দিই, এটাকে যদি আমি অফ করে দিই, আমি যখন শেপে যাব, এই যে বাইরে পর্যন্ত আছে, শেপটা বাইরে পর্যন্ত থাকলো কিন্তু দেখা যাবে না। আর এটাকে আমি কী করব, লক করে দিলাম। বুঝতে গেল বিষয়টা? এখন আমি তাহলে এটাকে অফ করে দিতে পারি। এই যে অ্যাকশনটা সেভ হয়ে গেল আমার। তাহলে এখন আমি যদি ওইটাই করি, তাহলে এখন আমার প্রয়োজন পড়বে লোগো, তাই না? তাহলে আমাদেরকে এখন লোগো নিয়ে আসতে হবে। এখন লোগোগুলো আপাতত আমরা ইন্টারনেট থেকে কালেক্ট করে কাজ করব। কিছুদিন পরে আমরা যখন মার্কেট প্লেসে যাব, তখন আমরা সেখান থেকে অনেক লোগো পাবো। আর আমরাও মাঝে মাঝে কিছু লোগো প্রোভাইড করব। তবে সব সময় লোগো আমরা প্রোভাইড করতে পারবো না, কারণ এই লোগোগুলো শেয়ার করাও একটু কঠিন। আচ্ছা, আপাতত আমি এই লোগোটা নিয়ে কাজ করব, এই লোগোটা। ঠিক আছে, তাহলে এই লোগোটাকে আমি এখানে প্লেস করলাম। ঠিক আছে, এরকম একটা লোগো আমার কাছে ছিল। এখন আমি এই লোগোটা দিয়ে ওই কনসেপ্টটা তৈরি করব, যেটা আমরা একটু আগে দেখলাম, তাই না? তাহলে লোগোটা আপাতত অফ থাক। হ্যাঁ, আচ্ছা, এখন আমার তাহলে প্রয়োজন পড়বে কি, ওই কারো একটা ফাইল। কার কাছে কার ফাইলটা ঠিক আছে? মোটামুটি কার ফাইলটা, কোন পেন ড্রাইভের ফাইলটা ঠিক আছে? মোটামুটি বললাম যে ঠিক আছে, কারটা বলছি নেই, দেখলাম না এখনো ফাইলগুলো, কারটা তো ঠিক আছে। কোনটা, নাম কি, কোনটা পেন ড্রাইভ তোমার? এটা না, আমরা তো বারবার করে ওটা লিখবো না, তাই না? নাকি লিখবো বারবার? বারবার করে তো ওটা লেখার সুযোগ নাই। তাহলে আমার এই যে ফাইলটা আছে, তাই না? তাহলে এখান থেকে আমি এই পুরো এইটার আমার দরকার নেই, ওখানে ওটা লাগবে না, সেটা আমার এই দুটো দরকার। এই দুইটা ফাইলকে নিয়ে আমি চলে আসলাম আমার এখানে। বোঝা গেল? তাহলে এখান থেকেই তো আসবো, আমি বারবার তো আমি করতে যাবো না এটা, তাহলে এটা বাদ। হ্যাঁ, তাহলে এখান থেকে যখন আসলো, তখন আমি যেটা করলাম যে আমি এখানে রাখলাম পুরো সেটটাকে, অথবা এখানে রাখলাম। এখন আমি এইটাকে ধরে শিফট চেপে ধরে, আমরা যদি অ্যারোকে দিয়ে আপ ডাউন করি তাহলে দ্রুত যায়। শিফট চেপে ধরে পুরো সেটটাকে আমি উপর নিচে করতেছি অ্যারো কি দিয়ে। আমি কিন্তু এখানে অ্যারো, মাউসে কিন্তু আমার হাত নেই, তাহলে আমি কী দিয়ে করতেছি, অ্যারো দিয়ে। যখন আমি অ্যালাইন করার পরে আপ ডাউন করি, তাহলে অ্যালাইনমেন্ট নষ্ট হবে না, কিন্তু যদি লেফট রাইট করি অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে। তাহলে আমি ভাবলাম যে আমি এই পজিশনে রাখবো। ওকে, তাহলে আমার এই সেপারেটটাকে আমি আবার বলছি আমি একদম এখানে লাগাই দেবো। হ্যাঁ, এই যে লাগানো থাকলো। ওকে, তাহলে এতটুকু জায়গা হয়ে গেল। এখন আমাদের ওই যে লোগোটা, আমাদের কাছে আছে, তাই না? তো এইটা তো আমাদের কাছে, এটা আমাদের কাছে থাকবে ইমেজ আকারে, তাই তো? পিএনজি অথবা জেপিজি এই ফরম্যাটে তো বাইরে আমাদেরকে দেবে, তাই না? তাহলে এটা কি ফরম্যাটে থাকবে? পিএনজি ফরম্যাটে থাকবে অথবা জেপিজি ফরম্যাটে থাকবে। আমি যখন ওটাকে প্লেস করবো তখন কি হবে, ওটা স্মার্ট অবজেক্ট হবে। তাহলে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে এরকম আসলো। আচ্ছা, এখানে এরকম আসলে গাইডগুলো আমরা ক্লিয়ার করে দিই, যে অনেকগুলো গাইড আসছে। তো আমি এখান থেকে শুধু লেখাটাকে রাখতে চাই, আর এই আইকনটাকে রাখতে চাই না, সেজন্য আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম, Ctrl+X দিয়ে এটাকে কেটে নিলাম, কাট করে নিলাম। আমি ইমেজে গিয়ে এটাকে ট্রিম করে দিলাম। ওকে, তাহলে আর ওই আইকনটা থাকলো না। Ctrl+S দিয়ে সেভ দিলাম, Ctrl+W দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে এখন আমি এটাকে যদি শিপটা চেপে ধরে ছোটো করি, তাহলে এটাকে আমি এভাবে করে ছোটো করলাম। এখন বিষয় যেটা হচ্ছে যে আমি কিন্তু এখানে সেফটির সাথে লাগাই দিইনি, তাহলে এখানেও আমি সেফটির সাথে দেব না, কারণ এখানে যেহেতু আমি গ্যাপ রাখছি, এখানেও গ্যাপ রাখবো। যদি এখানে আমি লাগাই দিই, তাহলে এখানেও আমাকে লাগাই দিতে হবে। তাহলে আমি কি করব, এখন ব্যালেন্স করব যে এই দুইটা কি অ্যালাইন হইল কিনা। তাহলে সেটা কীভাবে করব, যে এইটা তো একটা লেয়ার আর এটাও একটা লেয়ার, এইটাকে দুইটাকে দেখাই দিব। কন্ট্রোল চেপে ধরে দুটো লেয়ারকে দেখাই দিয়ে এইখানে আমি ক্লিক করলে যে সেন্টার হয়ে গেল। এখন কথা হচ্ছে, যখন সেন্টার চাপলাম দুটাই আবার নড়ে গেল। আমি তো এইটা তো অ্যালাইন করাই ছিল আমার, আমি তো এইটাকে নড়াইতে চাই না। তাহলে এইটার এগেনস্টে এইটা অ্যালাইন হোক। তাহলে আমি কী করতে পারি, কন্ট্রোল চেপে ধরে টি এর মাঝে ক্লিক করতে পারি। তাহলে কি হলো, এই লেখাটা সিলেক্ট হয়ে গেছে, তাই নাকি? এখন আমি যদি এই লোকটাকে দেখাই দিই আর যদি সেন্টার হইতে বলি, ও নিচে নামবে, এ ওর জায়গাতেই ঠিক থাকবে। ওকে, তাহলে এটাও ঠিক থাকলো। এখন যেটা বিষয় হলো যে এইখানে কতটুকু গ্যাপ সেফটি এরিয়ার সাথে, আর এইখানে আবার কতটুকু গ্যাপ।
বুঝা যাচ্ছে কি? তাহলে গ্যাপ বেশি হয়ে গেছে, তাহলে ওটাকে এখন উপরে নিয়ে যাই। এখন মোটামুটি গ্যাপ ঠিক আছে। এখন এই যে এই জায়গাটা ফাঁকা লাগতেছে, আমাদের কাছে আবার কাট করা আছে আইকনটা, মনে আছে? কন্ট্রোল এক্স দিলে আবার কন্ট্রোল ভি দেওয়া যায় তো, হ্যাঁ? তাহলে যখন কোনো ইমেজ, এটা তো ইমেজ, এই যে ইমেজের বৈশিষ্ট্য কি? ফ্ল্যাট লেয়ার না? আর এইটা কি ফ্ল্যাট লেয়ার? এই যে আইকনটা, থাম্বনেইলটা ফ্ল্যাট, এই যে কিচ্ছু নাই এইখানে বাটন আছে, এটা কি? শেপ। এখানে টি আছে, এটা কি? টেক্সট। এইখানে একটা ব্রোকেন থাম্বনেইল আছে বাটনের মতো, ওদের একটু এরকম দেখা যাচ্ছে, তাহলে এটা স্মার্ট অবজেক্ট। আর যেটাতে নাই সেটা কি? ইমেজ। সোজা কথা, এই 4টা লেয়ারের চেহারাই হয়, এর বাইরে কোনো লেয়ারের চেহারা হবে না। এখন ইমেজের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যে আমরা যদি জেনারেল ইমেজ লেয়ারকে ছোট করি, রেশিও নষ্ট হয়ে যায়, পিক্সেলগুলো ভেঙে যায়। জানি কি সেটা? একটা ইমেজকে আমি ছোট করতে হবে না, কখনো আমাদেরকে ছোট করতে হয় তো। আমি এটাকে এইভাবে করে ছোট করছি সাপোজ। এখন আমি এটাকে আবার বড় করব, নষ্ট হয়ে গেল, পিক্সেলগুলো ভেঙে গেল। তার মানে ইমেজের একটা প্রবলেম হচ্ছে, ইমেজকে যদি আমরা বড় ছোট করি, ছোট করলে পিক্সেল ভেঙে যায়। সেই জন্য যেন পিক্সেলগুলো না ভাঙে, সেই জন্য যদি কখনো আমাদের ইমেজকে ছোট করার প্রয়োজন মনে করি আমি, তাহলে আমরা ওটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মল অবজেক্ট করে নেব, তারপরে ওটাকে ছোট করব। এখন আমরা এটাকে ছোট করে দেখি, আগের চেয়েও ছোট করলাম, আগের মতো দেখা গেছে, এবার তো আবার দেখা যাচ্ছে না। আবার বড় করি, আর নষ্ট হবে না। বুঝা গেল কি বিষয়টা? মনে থাকবে? তাহলে ইমেজকে যদি কখনো আমাদের ছোট করার প্রয়োজন পড়ে, আমরা কি করব? স্মার্ট অবজেক্ট করে তারপরে ছোট করব। স্মার্ট অবজেক্ট করলে ওটা কি হয়? ওটা নষ্ট হয় না, কারণ ওটা ডিরেক্টলি এডিট করা যাবে না। তখন এডিট করতে গেলে ডাবল ক্লিক করে নতুন ট্যাবে ওপেন হবে, ওখানে জেপিজি, ওখানে ছোট করলে তখন আবার এডিট করা যাবে, এখানে কোনো এডিট করা যাবে না। আচ্ছা, যাই হোক, আমরা এই দুইটাকে এখন অ্যালাইন করে নেব যে দুইটা সেন্টার হলো কিনা। সেন্টার হলো। এখন আমি চাচ্ছি যে এটাকে এইভাবে দেখাইতে পারি, আমি ফুল কালারে দেখাইতে পারি যদি পছন্দ হয়। তো একবার ফুল কালার দেখাইলাম, আর একবার আমি অপেসিটি কমাই দিয়ে এভাবে 10 অপেসিটি করে দেখাইলাম। তাহলে এখন আমি ওই যেটা করব যে টেক্সটের কালারগুলো চেঞ্জ করব। নামের ক্ষেত্রে আমি এই ব্লুটা ইউজ করব। আচ্ছা, এখানে আমি আমার দুটো কালার, আমার লোগোতে দুটো কালার ছিল, একটা হচ্ছে ব্লু আর একটা গ্রিন। আমি চাইলে আমি গ্রিনটা ইউজ করতে পারি, এরকম দুটো কালার ছিল, আমি গ্রিন কালারটা ইউজ করতে পারি, চাইলে আমি ব্লুটা ইউজ করতে পারি। নামের হাইলাইট করার জন্য যে কালারটা ইউজ করবো, এটা ব্লুটা ইউজ করবো, যেহেতু নামটা আমরা ব্লু ইউজ করছি। তাহলে কি হলো যে ওই ফ্রন্টটা আমি ওইটার মতো করে করলাম, আর ব্যাক সাইডটা তো ওই যেটা হলো যে আমি আবার নতুন করে একটা ডকুমেন্ট নেব। হ্যাঁ, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম আর F2 চেপে দিলাম, অ্যাকশন করা আছে আমার। হ্যাঁ, আমি এখন ওই সেম লোগোটা আবার প্লেস করব। কোথায় গেল লোগোটা? আমাদের লোগো, আমরা সেম লোগোটা আবার প্লেস করলাম, এই যে এখানে প্লেস করলাম। এখন আমি লোগোটাকে এইভাবে মোটামুটি এইভাবে ব্যালেন্স করে এইভাবে রাখলাম। এক্ষেত্রে কিন্তু কমপ্লিট লোগোটা রাখতে হবে। আগেরবার কিন্তু আমরা লোগোটাকে ভেঙে আইকন আর লেখাকে আলাদা করছি, কিন্তু একটা পাশে অবশ্যই সেটাকে ঠিক রাখতে হবে লোগো, তাতে করে কোম্পানির লোগোটা ঠিক থাকে, যেটা কোম্পানির লোগো। সেই ক্ষেত্রে এখন আমরা যেটা করব, আমরা অবশ্যই এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা কালারকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখাবো। এখন আমি চাইলে দুইটা কালার দিয়ে বাইরেকে দেখাইতে পারি, ওর কোনটা পছন্দ হয় হোক। প্রথমে আমি ব্লু নিলাম, তাহলে সেক্ষেত্রে এখানে এমন কালার যে অন্য কালার দেওয়ার কোনো অপশনে নেই, এগুলোকে আমাকে ডিরেক্ট হোয়াইট করে দিতে হবে। তাহলে এটা আমি হোয়াইট করে দিলাম, তাহলে এটা একটা অপশন গেল। আবার আমি ইমেজে গিয়ে ডুপ্লিকেটে ক্লিক করলাম, ওকে দিলাম, আবার একটা ট্যাব তৈরি হলো। এখন আমি ওই কালারটা নেব যেহেতু, সেহেতু আমি এখান থেকে কালার ওভারলের অপশনটা অফ করে দিলাম, তাহলে আবার পূর্বের কালারটা চলে আসলো। আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড কালারটাকে অফ করার পরেও আমি কালার নিতে পারি, কালার ঠিকই চলে আসছে। এবার আমি অন করে দেখি, ব্লু কালারটা চলে আসছে। আবার আমি সাদা কালারের অন করে দিই। এবার আমি এইভাবে করে বাইরেকে দেখাবো। তাহলে একবার আমি এই ফ্রন্টের সাথে এই ব্যাক দেখাবো, একবার এই ফ্রন্টের সাথে এই ব্যাক দেখাবো। এইভাবে করে আমি দুটো ভেরিয়েশন দেখে ফেললাম। তাহলে বোঝা গেল যে এইটা আমাদের হয়ে গেল, নাকি হয়ে গেল না? এখন কথা হচ্ছে যে এইটা যেহেতু প্র্যাকটিস করতেছে, তাহলে এইটার মকআপটা যেভাবে আছে সেভাবে আমারটাও আমি বসাই, তাহলে মকআপটাও বানাই ফেলি। হ্যাঁ, এই যে মকআপটা ইনস্ট্যান্ট যা করতেছি দুইটা যদি হয়ে যায়,
তাহলে আমার আর এখানে কোনো ইনকমপ্লিট থাকবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি মক আপ বানাইতে চাই তাহলে প্রথমে আমরা একটা কাজ করে নিব, চেক করে দেখব যে ইমেজের সাইজটা কত আছে, 8 MB। আচ্ছা, ওটা পরেও করা যাবে, ওটা জরুরি না। আমরা প্রথমে ওই যে এটা শেপ নিব, কী নেব, মক আপ বানানোর ফর্মুলা কি, শেপ নিতে হয়। প্রথমে শেপ নিতে হয় 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা শেপ নিতে হয়। শেপ নিলাম একটা, যেহেতু আমাদের দুইটা পার্ট হবে সেজন্য আরেকটা অল্টার চেপে ধরে কপি করে নিতে হয়। দুইটা পার্ট বানিয়ে নিতে হয়। কপি কীভাবে করতে হয়, কোনো শেপ বলেন, যে কোনো অবজেক্ট, যে কোনো কিছুকে যদি অল্টার চেপে ধরে আমি ড্রাগ করি তাহলে ওটা কী হবে, কপি হয়ে যাবে। এখন দুইটা শেপ হয়ে গেল আমার এখানে। দ্বিতীয় কাজটা হচ্ছে এটাকে কনভার্ট টু স্মল অবজেক্ট বানিয়ে দেওয়া, এটাকে কনভার্ট টু স্মল অবজেক্ট বানিয়ে দেওয়া। তারপরে এটাকে ডাবল ক্লিক করে চেক করে নেওয়া যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ওকে, কোনো সমস্যা নেই। আর যদি ঠিক না থাকে তাহলে ঠিক করে নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ঠিক আছে, ইমেজে যে চেক করে নিলাম ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ভিতরে ঠিক আছে। এখন আমাদেরকে এইটাকে এর মতো লুক দিতে হবে, তাই না, এই যে এর মতো। তাহলে আমি Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করলে আমরা যেটা করতে পারি, এই পাশ থেকে ছোটো করতে পারি, বড় করতে পারি, এই পাশ থেকে করতে পারি, বড় ছোটো করতে পারি, এরকম করতে পারি। কিন্তু এরকম করা যাবে না, এরকম করলে আবার রেশিও নষ্ট হয়ে যাবে। তাহলে আমি আবার এইটাকে ওই কোণায়, এইটাকে ওই কোণায় কীভাবে নিয়ে যাব, সেজন্য যেটা করতে হয়, যদি আমি এই কর্নার ধরে কাজ করতে চাই, কর্নার মানে আমি এখন ইন্ডিভিজুয়াল এই কর্নারটাকে ধরে এখানে নিয়ে যাব, এটাকে ধরে এখানে নিয়ে যাব, তাহলে আমাকে রাইট বাটন ক্লিক করে ডিস্টর্টে ক্লিক করতে হবে। তাহলে ট্রান্সফর্মের ভিতরে আবার অনেকগুলো অপশন আছে, যেটা আমরা এতদিন কথা বলিনি। এতদিন আমরা শুধু ট্রান্সফর্ম করছি আর বড় ছোটো করছি, কিন্তু বড় ছোটো করার ক্ষেত্রে অনেকভাবে আবার বড় ছোটো করার প্রয়োজন পড়ে। তার মধ্যে একটা অপশন হচ্ছে আমি এখন এই কর্নারগুলোকে ধরতে চাই, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে ট্রান্সফর্ম করার পরে রাইট বাটন ক্লিক করে এখানে অপশন আছে ডিস্টর্ট। ডিস্টর্ট করলে এখন যেটা হবে, আমি যে কর্নারটাকে ধরতে পারতেছি, এখন এই যে কর্নারটাকে ধরে আমি ওইখানে নিয়ে গেলাম। কে আসলো রে বাবা, আসসালামু আলাইকুম। এখানে ডিস্টর্ট করলাম, ডিস্টর্ট করে আমরা এখন যেটা করতে পারছি যে কর্নারগুলোকে ধরতে পারছি। তাহলে এখন ওইটাকে আমাকে বুঝতে হবে যে কোন কর্নারটাকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে। আমার কার্ডটা যদি আমি এই কর্নারটা যদি ওখানে নিয়ে যাই তাহলে কিন্তু কার্ডের রেশিওটা ঠিক থাকবে না। বুঝতে হবে যে কোনটা কোথায় যাবে। তাহলে এটাকে এখানে যাবে, এইটা এখানে যাবে, এইটা এখানে আসবে, আর এইটা এইখানে আসবে। এইভাবে করে আমরা জায়গা মতো বসাবো প্রথমে। তারপরে একটু জুম করে ফাইনাল টাচটা দেবো, যে এমনভাবে আমরা এটাকে বসাবো যেন নিচের কাটটা কোনোভাবেই দেখা না যায়। এই যে দেখা যাচ্ছে না, স্পেস চেপে আমি একটু সরাই নেব, স্পেস চেপে আবার দেখব যে এইখানে ঠিক মতো আছে কিনা। একদম বেশি বড় করার দরকার নেই, একটু বড় করে নেব যাতে করে নিচের কাটটা ঢেকে যায়। এই যে ঢেকে গেল, আর দেখা যাচ্ছে না। সেমভাবে এইভাবেও আমরা এখানেও এটা একটু ঢেকে নিলাম, এই যে ওকে করে দিলাম। তাহলে কী হলো, এটার পজিশনটা ঠিক হয়ে গেল। একই ফর্মুলায় এটাকেও Ctrl+T দিয়ে নিয়ে আসবো ডিস্টর্ট। ডিস্টর্টে গিয়ে আমরা এই কর্নারটাকে এইখানে নিয়ে আসবো। বুঝতে হবে যে কোন কর্নারটা কোথায় নিয়ে যাব আমি, এই এতটুকু কিন্তু আমাকে বুঝতে হবে। এটা আবার কেউ বুঝাই দেবে না যে কোনটা ঠিক রাখলে আমার ডিজাইনটা ঠিক থাকবে। একটু জুম করে একটু আমরা বুঝবো যে কোথায় আছে নিচের ইয়েটা। এই যে একটু কম বেশি হয়ে গেলে নিচেরটা তখন বের হয়ে আসবে, তখন বোঝা যাবে যে আমরা কোনো মানুষের ইমেজের উপরে এটা তৈরি করছি।
এই যে একটু বের হয়ে গেছে, একটু বের করে দিলাম, ওকে, এই যে হয়ে গেল। হ্যাঁ, তাহলে দুটা পার্ট হয়ে গেছে। এখন আমার তো ডিজাইনও আছে, এই যে ডিজাইন করছি আমি, এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করলাম, আর এই যে আমাদের এটা এখানে গিয়ে আমি ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করলাম। সেমভাবে আমি এই পার্টটাকেও কপি করে নিলাম। এবার আমি এইখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করলাম, তাহলে কিন্তু আমার ডিজাইন দুটো এখানে চলে আসলো একইভাবে। আর এই পর্যায়ে আমরা ওই ইমেজে যে ইমেজ সাইজে দেখবো যে কত পিক্সেল, কত মেগাবাইট, 8 মেগাবাইট। তাহলে আমি একটু 20 মেগাবাইট করার জন্য একটু এটা সাইজটা বাড়ায় দেবো। 400 দিয়েও হচ্ছে না, 450 দিয়ে দেখি, মোটামুটি হয়েছে, 460 দিলে হয়ে গেছে। ওকে, তাহলে একটু সাইজটা বড় হয়ে গেল, তখন ইমেজটা ডিজাইনটা ক্লিয়ারলি দেখা যাবে। আর একটা কথা বলছিলাম যে আমরা ওই সমস্ত মকআপগুলোর ওপরে একটা লেয়ার রাখবো, মনে আছে? কিসের লেয়ার সেটা? হ্যাঁ, মনে নেই? দেখেইনি ক্লাস, তাহলে ক্লাস মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখেই না, এদের প্রবলেম হচ্ছে এইটা। প্রতিটা ক্লাসে আমরা যে কথাগুলো বলি সেগুলো যদি আমরা মিস দেই তাহলে তো মুশকিল। তাহলে আছে কোনো মকআপ, আগের মকআপ করা আছে? নাই তো মকআপ। ইকবালে আছে মকআপ, আছে পিএইচডি আছে মকআপের, তো নাই। তাহলে ওই মকআপের যে পিএইচডি ফাইলটা আছে, পিএইচডি ফাইলটা ওপেন করে ওই লেয়ারটা সবার উপরে নিয়ে এসে বসাই দেবো। বুঝলাম না? বুঝি নেই? বুঝে নেই, চেহারা দেখে বুঝতেছি যে বোঝে নেই। কোনটাতে আছে? কোনটাতে আছে? এই যে না করলে, প্রতিটা জিনিস ধারাবাহিকভাবে না করলে এই প্রবলেমগুলো হয়। এখানে আছে এইটা, এই যে আমরা বলছিলাম যে এইখানে একটা লেয়ার আছে, এই যে একটু বলছিলাম যে একটু বড় করে দেখতেছেন, পিছনে এটা দেখা যাচ্ছে, পিছনে যে লাইনটা দেখা যাচ্ছে, এটা কি বোঝেন নেই? এইটা যদি একটু বড় করে দিয়ে এটা ঢাকিয়ে দেবো, এটা বোঝেন নেই? তাতে করে যে এইটা যে আবার বের হয়ে গেল, তার মানে কি আপনাকে এটা একটু শিপ চেপে ধরে কার্ডের সাইজটা একটু বড় করা লাগবে। নিচেরটা দেখা যাবে কেন? তাহলে যেটা বলছিলাম যে এই যে ওপরে একটা যে শেপ নিলাম, রেডিয়াল রাখছেন তাই না? তাহলে এই লেয়ারটাকে ধরে নিয়ে যে এই যে মকআপটা বানালাম এটার উপরে ছেড়ে দিব, দিয়ে এটা লক করে দিলাম। তাহলে আমাকে আর বারবার বানানোর দরকার নেই। এটা যদি আমি অন অফ করি, একটু পার্থক্য বুঝতে হবে, কালারটা খুব হালকা হয়ে গেছে। ও, এখানে একটু হালকা হয়ে গেছে বেশি কালারটা, আর একটু আর একটু নিতে হবে। এটা একদম কিছুই নেই, পার্থক্যই বোঝা যাবে না। হ্যাঁ, আর একটু হালকা নিতে হবে, তাহলে এখন পার্থক্যটা বোঝা যাবে। হ্যাঁ, একটু তো পার্থক্য বোঝা দিতে হবে যে এটা দেওয়ার ফলে কী হইলো, গ্রে একটু থাকতে হবে। এটা লক করে দিলাম, তাহলে কিন্তু এই যে মকআপটা আমার হয়ে গেল। বোঝা গেল কি? তাহলে এরকম করে বাঁকানো মকআপগুলো কীভাবে করতে হয়, জাস্ট ওই দুটো স্মল থাকবে, ওটাকে ডিস্টোর্ট করে করতে হবে। তাহলে সোজা কথা, তাহলে আমরা বুঝে ফেললাম। তাহলে এখন আমরা যেটা করব, ধারাবাহিকভাবে একটু আলোচনা করতে চাই যে ওই যে স্যাম্পলগুলোতে আমরা পারবো কিনা। ওকে, আচ্ছা, এখন দেখেন এটা এখানে বলেন, এখানে না পারার মতো কিছু আছে? নিচে একটা শেপ আছে শুধু, আর গ্রাডিয়েন্ট নিয়ে তো কথা বলছি, এখানে গ্রাডিয়েন্ট দেওয়া আছে। এটা ডার্ক, এটা লাইট। আর কি কোনো ইস্যু আছে এখানে? আছে? দেখেন, ভালো করে দেখেন, ওই যেটা করছেন শুধু নিচে শুধু এই শেপটা অ্যাড করা হয়েছে। তাহলে আপনিও ট্রাই করে দেখবেন অ্যাড করে দিয়ে বায়ার পছন্দ করে কিনা। তাহলে এটা গেল। নেক্সট এইখানে আসে, এখানে বলেন এখানে কিছু আছে যেটা পারবেন না? এটা পুরোটাই লোগো,
আমরা মাঝখানে সেপারেটর দিছি, এখানে সেপারেটরও নেই। এইটা নাম টাইটেল, ফোনের আইকন, অ্যাড্রেস, আর কিছু নেই। এইটা কি পারা যাবে এইভাবে? তাহলে ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ব্ল্যাক নিতে পারবো, নিয়ে আমরা এই কালার টেক্সটের কালারগুলোকে এরকম করে, অথবা হোয়াইট, ধরেন আমি নামটাকে টেনে রাখলাম, বাকিগুলোকে হোয়াইট করে দিলাম, এইরকম কালার না দিলাম, অথবা এই কালারে দিলাম, সেটা তো মানে বায়ারের উপর ডিপেন্ড করবে যে কার্ডটা নেবে সে পছন্দ করতেছে কিনা। আর এই পাশটাতে এসে ওই যে লোগোর আইকনটাকে বড় করে ইউজ করলাম। যদি কখনো এরকম ধরনের আইকন আমরা পাই, তাহলে একটা অপশন পেলাম যে ওটাকে এইভাবে বড় করে দেখানোও সম্ভব, দেখানোও যায়। আবার কোম্পানির নামটাকে সাইটে ইউজ করলাম। তাহলে এইটা কি তাহলে আমাদের করার কোনো দরকার আছে? পারবো না এটা আমরা করতে? এখন এইখানকার গ্যাপ, ওই পাশের গ্যাপ, নিচের গ্যাপ, ওপরের গ্যাপ, এগুলোকে আমরা চেক করতে পারবো না? ঠিক আছে কিনা? হ্যাঁ, পারা যাবে। তাহলে এইটা করার কিছু নাই, আমরা বুঝলাম যে এইটা হয়ে গেল। তাহলে এইখানে আসে শেপ আসলো, শেপ, এই যে শেপ, মানে এইখানে একটা শেপ, এইখানে একটা শেপ, তাহলে একটা সাদা ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আগে আমরা সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, তারপরে এখানে একটা শেপ তৈরি হলো, এইখানে একটা শেপ তৈরি হলো, শেপটা আবার এরকম বাঁকানো শেপ, ঠিক আছে? তাহলে এই ধরনের কাজগুলো আমরা কীভাবে করতে পারি? তাহলে এই ধরনের এখান থেকে আমাদের প্রথম শেপের যাত্রা শুরু। তাহলে সেক্ষেত্রে আমরা ওইটাকে ফটোশপ দিয়ে ওপেন করব। ফটোশপ কোথায় গেল? ফটোশপ দিয়ে ওপেন করব। এই যে ইমেজটা আমাদের ফটোশপে চলে আসলো। এখন আমরা এক্স্যাক্টলি এই শেপটা যেভাবে আছে সেইভাবেই করতে যাচ্ছি। তাহলে এই শেপগুলো কিভাবে করা যেতে পারে আপনাদের কি মনে হয়? কিভাবে করব আমরা এই শেপগুলো? পেন টুল দিয়ে। জেনারেলি সবাই এটাই ভাবে যে এগুলো পেন টুল দিয়ে আপনি করতে পারেন। যদি আপনি পেন টুলে খুব এক্সপার্ট হন, তাহলে আপনি চাইলে পেন টুল দিয়েও করতে পারেন। তবে প্রাথমিক পর্যায়ে পেন টুল দিয়ে এইরকম শেপ করা নিখুঁতভাবে, এটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। কারণ আমরা তো আর কোনো কিছু দেখে দেখে বানাবো না, তাই না? তো ওই জন্য পেন টুল আমরা ইউজ করতে না করি। তাহলে পেন টুল ইউজ না করে কীভাবে করা যায়? সেক্ষেত্রে আমরা যেটা করব, যেহেতু আমি সিমিলার কার্ড বানাবো, একদম এক্স্যাক্টলি শেপটা বানাবো, সেজন্য আমরা ট্রেস করব একটু, যে ওই শেপের উপরে আরেকটা শেপ বানাবো, যেরকম শেপটা আছে ওরকমই ওর উপরে আরেকটা শেপ বানাবো, যাতে এগুলো সিমিলার হয়ে যায় প্র্যাকটিস করার জন্য। কিন্তু কথা হচ্ছে যে এটা তো আবার ডিফারেন্ট অ্যাঙ্গেলে, তো এটাকে আমি কাগজের উপর বসাইলে কীভাবে আমি শেপ বানাবো? আমার আর্টবোর্ড তো সোজা, তাই না? সেজন্য এটাকে আমাকে একটু কেটে নিতে হবে। আমরা যেটা করব, আমাদের কাছে আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এটা দিয়ে আমরা, এই যে এখানে আছে, এই যে ক্রপ টুলের নিচে আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এটা দিয়ে আমি যদি এখানে একটা ক্লিক করি, আপাতত এটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করব, 4টা ক্লিকের মাধ্যমে কাজটা করতে হয়। এখানে একটা ক্লিক করব, ক্লিক হওয়ার পরে এখন ফাইনালি যেটা করব, যে সবগুলো লাইন জায়গা মতো বসছে কিনা এর অ্যাডজাস্টমেন্ট করব। এই যে একটু মিলাই নেব, এই লাইন ঠিক আছে কিনা, তারপরে স্পেস বার চেপে ধরে এই যে লাইনটা মেলে নেই, তাহলে এই যে মিলে গেল। এই লাইন আর এই লাইনটা মিলাই নেব। এখানেও সেম ঘটনা, বেশি জুম করি না, তাহলে বুঝতে পারবেন না। এই যে মিলে গেছে, 4টা কর্নার সুন্দর করে, যে এই যে ফাঁকা হয়েছে না, তাহলে কী করবো? মিলাই নেব এই দিকটা আর নিচটা, এই যে এইভাবে করে মিলাই নিলাম। নিয়ে আপনি অ্যাপ্লাই করে দেন, তাহলে ওটা সোজা হয়ে যাবে। সোজা হয়ে গেলে এখন আমরা যেটা করতে পারবো, এটাকে আমরা যদি লকটাকে আনলক করে দিই, আমরা একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করব, অ্যাকশন দিয়ে দিব, আর এইটাকে নিয়ে গিয়ে আমাদের আর্টবোর্ডে বসাই দেব। বসানোর পরে আমরা এটাকে একটা কর্নারে নিয়ে যেয়ে ট্রান্সফর্ম করে এই কর্নার ধরে এই পাশে বসাই দেব। পুরো কার্ডের সাইজ করে নিলাম আমরা ওই ইমেজটাকে। তাহলে আমাকে এখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের শেপটা এখন এইভাবে হবে। তাহলে আমাদের তো ব্যাকগ্রাউন্ড সাদা আছেই, হ্যাঁ? তাহলে আমাদেরকে এখন কী করতে হবে? একটা ব্ল্যাক শেপ বানাইতে হবে, একটা অরেঞ্জ শেপ বানাইতে হবে। এইটাই হচ্ছে আমার এখন মূল কাজ। এগুলোর আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ এগুলো আমরা লোগো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তাহলে এখানে আমাকে করতে হবে একটা ব্ল্যাক শেপ, একটা অরেঞ্জ শেপ, এই দুটো জিনিস আমাদেরকে বানাইতে হবে। এখন এগুলো জেনারেলি সবাই পেন টুল ইউজ করে, কিন্তু আমরা পেন টুল ইউজ না করে এগুলোকে আমরা যেটা করব, রেক্টেঙ্গেল টুল ইউজ করে সেই কাজটা করব। রেক্টেঙ্গেল টুল, এইভাবে করে আমরা রেক্টেঙ্গেল টুল নিব। এই বিষয়টা যদি আমি একটু মনোযোগ সহকারে বুঝে যাই, তাহলে আমি যত ধরনের শেপ আছে সব করে ফেলতে পারবো রেক্টেঙ্গেল টুল দিয়ে।
সেজের ক্ষেত্রে আমরা কি করব, একটু বড় করে একটা রেক্টেঙ্গল নেব, এক্স্যাক্টলি মাপ মতো না নিয়ে একটু সামান্য বড় করে দেবো, একটু। এই যে দেখেন, নিচে একটু বড় রাখছি, ডান দিকে একটু বড় রাখছি, ওপরে একটু বড় রাখছি, এবং শেপটা যেখান থেকে শুরু সেই পর্যন্ত নিছি। এই যে একটা শেপ তৈরি হলো। কী তৈরি হলো? রেক্টেঙ্গল শেপ। এখন এটাকে আমাকে বাঁকা করতে হবে। বাঁকা করতে গেলে আমাকে নিচেরটা দেখতে হবে, আমি তো দেখতে পাচ্ছি না, সেজন্য এই শেপের অপাসিটি আমি কমাই দেব। আমি এটাকে 40% করে দিলাম। তাহলে এখন দেখা যাচ্ছে নিচের শেপটা। আমরা গাইডটাকে আপাতত হাইড করে দিই। কন্ট্রোল সেমিকোলন চাপলে গাইডটা হাইড হয়ে যায়, ডিলিট হয় না। আমরা গাইডটাকে এখন রাখতে চাচ্ছি না, গাইডের কারণে আমার বুঝতে সমস্যা হচ্ছে। কন্ট্রোল সেমিকোলন, এল এর পাশে যে ডান পাশে যেটা আছে সেমিকোলন, ওটা চাপলে হাইড হয়, আবার অন হয়, হাইড হয়, অন হয়, হাইড। এই যে আমি বারবার এটা করতে পারি। কন্ট্রোল সেমিকোলন, যখন প্রয়োজন পড়বে অন করবো, আবার প্রয়োজন যখন পড়বে না আমরা এটাকে হাইড করে রাখবো। এখন আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ব্ল্যাক শেপটা এইভাবে বাঁকা ছিল, আর আমাদেরটা স্ট্রেট। আর এটাকে আমাকে বাঁকা করতে হবে। বাঁকা করার জন্য আপনাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেন। ট্রান্সফর্ম করার পরে রাইট বাটন ক্লিক করে ওয়ার্পে চলে যেতে হবে। এক্ষেত্রে যেতে হবে কোথায়? ওয়ার্পে। আমরা যদি কোনো শেপকে মডিফাই করতে চাই, বাঁকা করতে চাই, অ্যাডজাস্টমেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে ওয়ার্প করতে হয়। কারণ আমরা যখন কোনো একটা শেপকে বাঁকা করব, উঠানামা করব, ঢেউ করব, তখন আমাদের সেখানে থাকতে হয় অ্যাঙ্কর পয়েন্ট আর হ্যান্ডেল। তো আমরা যখন একটা ট্রান্সফর্ম করি তখন অ্যাঙ্কর পয়েন্টগুলো পাই। এই যে এগুলো অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো কী বলে? অ্যাঙ্কর পয়েন্ট। পেন টুল ইউজ করার সময় মনে হচ্ছে না যেরকম পয়েন্ট তৈরি হয়েছিল, কিন্তু এখানে হ্যান্ডেল নেই। হ্যান্ডেল না থাকলে তো আমি ওটাকে উঠানামা করতে পারবো না। এই হ্যান্ডেল নেওয়ার জন্য আমাদেরকে রাইট বাটন ক্লিক করে ওয়ার্প ক্লিক করতে হবে। যখন আমি ওয়ার্পে ক্লিক করলাম, এই যে হ্যান্ডেল চলে আসছে। ঠিক আছে? তাহলে এখন এই যে অ্যাঙ্কর পয়েন্ট থাকলো, আর এই যে হ্যান্ডেলও থাকলো। এখন আমার যেহেতু শুধু এই জায়গাটাকে রাউন্ড করতে হবে, তাহলে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্ট, এই দুইটাকে ঘিরে আমাকে কাজ করতে হবে। এগুলোর কোনো হাত দেওয়ার কোনো দরকার নেই। তাহলে এখন এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে আমাকে শেপটাকে সিমিলার নিচের শেপের মতো করতে হবে। তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাঙ্কর পয়েন্টটা এই জায়গা মতো রাখতে হবে। তাহলে অ্যাঙ্কর পয়েন্টটাকে আগে আমি জায়গা মতো রাখবো। স্পেস বার চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এইখানে আছে ব্ল্যাকটা, এই পর্যন্ত রাখবো। ঠিক আছে? এখন আমি অ্যাডজাস্টমেন্ট করে ওটাকে বাঁকা করার চেষ্টা করবো। সেটা কোনটা ধরে? এই হ্যান্ডেল ধরে, এইভাবে করে ওপরের হ্যান্ডেল, নিচের হ্যান্ডেল, এই দুইটাকে অ্যাডজাস্টমেন্ট করলেই, একটু অ্যাডজাস্টমেন্ট করলেই ওইটা সিমিলার হয়ে যাবে। যদি না হয় তাহলে বুঝতে হবে যে অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু সরাইতে হবে। এটা ক্লিক করে অ্যারো দিয়ে একটু সরাই নিতে পারি। তাহলে আবার একটু এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই যে ফাইনালি এইভাবে করে যদি আমরা অ্যাডজাস্টমেন্ট করি একটু হ্যান্ডেলগুলো ধরে, তাহলে শেপটা হয়ে যাবে বাঁকা শেপ। বাঁকা শেপটা হয়ে গেল, তখন আমরা অ্যাপ্লাই করে দিলাম। এখন অপাসিটিটা ফুল করে দিলাম। বুঝে গেল? তাহলে যখন এই একটা শেপ আমাদের হয়ে যাবে, আমাদের আর ইমেজটার দরকার নেই। ঠিক আছে? এখন আমরা বাকিটা নিজে করে ফেলতে পারবো এই একটা শেপ দিয়েই। ওকে? তাহলে এখন দেখেন শেপটা বাঁকা হয়েছে না? তাহলে এটা ছিল কি? রেক্টেঙ্গল। এটাকে আমরা বাঁকা করলাম ওয়ার্ক করে, ওয়ার্ক করে আমরা বাঁকা করলাম। তাহলে যখন বাঁকা হয়ে গেল, এখন আমাদের অরিজিনাল ইমেজটাতে আবার একটা অরেঞ্জ কালারের শেপও ছিল। আমরা এখন ওই শেপটা তৈরি করব, এই শেপ এইটা থেকেই। সবসময় মনে রাখবেন, আমরা এখন যে কাজটা করব এই কাজ করেই আমরা বাদবাকি যতগুলো ডিজাইন সবগুলো করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে যে আমরা এই শেপটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল জে প্রেস করে। ডুপ্লিকেট করলাম, করার পরে সবসময় নিচেরটাকে নিয়ে কাজ করতে হয়, ওপরেরটা নিয়ে কোনো কাজ হবে না। নিচেরটার কালারটা একটু ডিফারেন্ট করে দেব। ডিফারেন্ট করে দিয়ে অ্যারোকে দিয়ে যদি আমি বাম দিকে একটু চাপ মারি, ও বাম দিকে বের হয়ে গেল। বুঝা গেল কি? দুটো সেম শেপ, তাহলে কালার চেঞ্জ করে যদি আমি বাম দিকে সরাই, তাহলে শেপ বের হবে না? তাহলে বের হয়েছে, বুঝতে পারতেছি। আবার নিচের শেপটাকে আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব, আর নিচেরটাকে কাজ করব, ওপরেরটাকে কাজ করব না। তাহলে আবার এটার কালার চেঞ্জ করে দিয়ে অন্য কালার দিলাম, আপাতত রেড। আবার আমি অ্যারো কি দিয়ে এভাবে করে বের করলাম, বের হয়েছে। তাহলে এখন এই পর্যায়ে এসে আমরা যেটা করব, মাঝখানের যে কালারটা আছে, মাঝখানের যে শেপটা থাকবে, এইটার কালারটা ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের কালার করে দেব। মনে রাখতে হবে হোয়াইট টু হোয়াইট বলি নেই, ব্যাকগ্রাউন্ডের কালার যেটা সেটাই। যদি হোয়াইট থেকে হোয়াইট, ব্ল্যাক থাকলে ব্ল্যাক, ইয়েলো থাকলে ইয়েলো, যেটা থাকবে সেটাই।
তাহলে এখন আপনি আমাকে বলেন কয়টা শেপ আছে এখানে? দুইটা, দেখা তো যাচ্ছে দুইটা, কারণ ওইটা তো ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। তখন এইভাবে যদি কাউকে আমি জিজ্ঞাসা করি যে ভাই এখানে কয়টা কালার আছে, ও বলবে ভাই একটা ব্যাকগ্রাউন্ড, একটা লাল শেপ, একটা ব্ল্যাক শেপ। কারণ ওই সাদা শেপটা তো আর দেখা যাচ্ছে না, সেজন্য আর ওটা বোঝার কোনো সুযোগও নেই। তাহলে এখন আমরা যেটা করব, এই যে শেপটা আছে না, লাল শেপটাকে ওই ইমেজের যে এক্সাম্পলটা ছিল সেরকম করব। সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, এটাকে আমরা একটু ট্রান্সফর্ম করে একটু রোটেট করব। রোটেট, এই যে একটু এইভাবে করে রোটেট করব, আর অ্যারো কি চেপে ডান দিকে সরাই দেব। তাহলে অতটুকু এখন দেখা যাবে। মানে আমরা যখন শেপটাকে রোটেট করি তখন ঘুরবে, ঘুরতে গিয়ে এদিকে তো সাদা শেপ আছে, ওটা তো ও মাথাটা ঢুকে যাবে, এই পাশটা আবার বের হবে। রোটেট করলে কি হয়, শেপটা এরকম আঁকা বাঁকা হয় না? তা আমার যদি মনে হয় আমি উপরে আরেকটু বের করবো, তাহলে আরেকটু বাম দিকে সরাই দেবো, এই যে আরেকটু বের হচ্ছে। আমার যদি মনে হয় যে আমি কম রাখবো, ডান দিকে সরাই দেবো। এইভাবে করে আমরা আমাদের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে হবে। তাহলে বিষয় যেটা দাঁড়াইলো যে এইভাবে করে এই সমস্ত ডিজাইনগুলোতে শুধু একটা শেপ তৈরি করতে হয়, আর বাকিগুলো ওই ডুপ্লিকেট করে ওটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এই জায়গাটুকু কি বোঝা গেছে কী করলাম? আচ্ছা, যদি বোঝা যায় তাহলে কিন্তু আমাদের এই জায়গার এই ডিজাইনের কাজ শেষ। এখন আমরা গাইডটাকে ফিরিয়ে নিয়ে আসলাম। এখন বাকি পার্ট কি? ওই যে বাকি পার্ট হচ্ছে আমাদের মূল ডিজাইনটা, মূল ফাইলটা করি আমাদের, যেটা একদম প্রথম ডিজাইনটা আমরা যেটা করলাম, প্রথমটা মনে হচ্ছে? প্রথম কোনটা? একদম প্রথমটা, মানে একদম প্রথম মানে এইটা, এটা হচ্ছে আমাদের প্রথম ডিজাইন। ঠিক আছে, এখন পুরো সেটটাকে ধরে নিয়ে আমি চলে গেলাম এখানে, বসিয়ে দিলাম, কারণ ওগুলো নিয়ে আমার কোনো কাজ নেই আর। ঠিক আছে, গ্রুপ করে দিলাম, গ্রুপটাকে আমি সেন্টার করে নিলাম। এখন যেহেতু আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর ইউজ করতেছি, স্বভাবতই আমাকে কালারগুলো চেঞ্জ করতে হবে। এখানে ব্ল্যাক ছিল, লেখাটা হোয়াইট করে দিতে হবে। তারপরে এইখানে একটা টেক্সট আছে, এইখানে একটা টেক্সট আছে, দুটো টেক্সটকে ধরলাম, টেক্সট তুলে গেলাম, টেক্সটের কালারে গিয়ে সাদা করে দিলাম। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। এখন এই যে সেফটির বাইরে চলে গেছে, সেফটির বাইরে নিয়ে যাওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে আমাকে একটু বামে সরাইতে হবে। বামে সরাইতে গিয়ে যদি আবার লেখা যদি শেপের সাথে লাগাই যায় তাহলে আবার দেখতে খারাপ লাগবে। তখন আমরা কি করব, শেপগুলোকে একটু বামে সরাই নেব, শেপগুলোকে বামে সরাই নিলাম। হ্যাঁ, বোঝা যাচ্ছে কি বিষয়টা? শেপগুলোকে বামে সরাই নিলাম। এখন আমার লোগো লাগবে, তাহলে যেখানে আমার লোগোটা আছে, লোগোটাকে নিয়ে চলে আসলাম, এখানে রাখবো লোগোটাকে আমি সেন্টার করে নেব, এদিকে একটু নিয়ে আসলাম। হ্যাঁ, রাখলাম। এখন রেডের কোনো স্থান এখানে নাই, আমি এটাকে এই কালার করে দিলাম, তাহলে হয়ে গেল এই ডিজাইন। বুঝে গেল? তাহলে আমি কি এগুলো নিয়ে বারবার কাজ করব? এগুলো নিয়ে বারবার কাজ করার সুযোগ নেই। একটা ফাইল রেডি থাকবে, ওটাকে শুধু নিচে বসাবো। এখন এখানে আইকনের সাইজ ঠিক থাকলো না থাকলেও দেখার সুযোগ নেই, এইখানে লেফট অ্যালাইনমেন্ট করা আছে কি নাই সেগুলো দেখার সুযোগ নেই, কারণ ওটা প্রথমটা করে রাখতে হবে। প্রথম ফাইলটা একদম পারফেক্ট থাকতে হবে, আইকনের সাইজ, আইকনের অ্যালাইনমেন্ট, টেক্সটের সাইজ, টেক্সটের অ্যালাইনমেন্ট যা যা আছে সব একদম পারফেক্ট। তাহলে কী হবে, বারবার আমি ওটা নিয়ে এসে ইউজ করব। এখন ওর ইনফরমেশনগুলো এডিট করে দিয়ে দেবো, তাই না? ডিজাইন ইভো, তাহলে আমি এখন কী করবো, আমি মনে করেন যে ওই চেঞ্জ করতে বলছে যে আমাদের কোম্পানির হচ্ছে ডিজাইন ইভো, তাহলে www. তাহলে আমি এখন designivo.com হয়ে গেল ওদের কোম্পানি। তাহলে ইমেলে কী হবে, তাহলে ইমেলে হবে designivo.com, আর সামনে ওইটা যেটা হয় যে এম হাসান, এটা হচ্ছে ফরম্যাট ইমেলের, তাহলে m.hasan@evo.com। এই যে এডিট করলাম, অ্যাড্রেসটা তো ওদের অনুযায়ী করে দিলাম, নাম চেঞ্জ করে দিলাম, টাইটেল চেঞ্জ করলাম, কিন্তু এগুলোর অ্যালাইনমেন্ট নিয়ে কোনো ইস্যু নেই। চেঞ্জ করলে কি অ্যালাইনমেন্ট নষ্ট হয় না? কখনোই নষ্ট হবে না, কারণ এইটা তো আমার লেফট অ্যালাইনমেন্ট করাই আছে। খুব বড় ইমেল সিগনেচার এই পার হয়ে আছে, তখন আবার কী করবো, এই শেপের সেটটাকে একটু ডান দিকে সরাই নিয়ে তখন আমাকে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে এইভাবে করে আমরা এই ডিজাইনটা করে ফেললাম। বুঝা গেল? তো এটা করে ফেললাম, বুঝা গেছে? এটা পিছনে দুটো লাইন দেওয়াটা আহামরি কোনো বিষয় না। যে দেখা গেলো যে ও বলছে তুমি কি আমাদের স্লোগান ইউজ করতে পারো কি না, তাহলে কোম্পানির স্লোগান থাকে না, কোম্পানির কতগুলো স্লোগান থাকে, যেমন জ্বলে ওঠো আপন শক্তিতে, আচ্ছা না, কার এটা? রবির স্লোগান, এরকম কোম্পানির স্লোগান থাকে।
এখন ওই স্লোগানটা ব্যাক সাইডে ধরো ইউজ করছি, এখন এখানে একটা স্লোগান ইউজ করছি, আর আমি স্লোগানটাকে একটু হাইলাইট করার জন্য চিকন করে 3 পিক্সেল 4 পিক্সেলের দুইটা শেপ দুই পাশে অ্যাড করে দিলাম। এটা করতেই পারি আমরা। তো এগুলো আসলে ছোটোখাটো ক্রিয়েটিভিটি। আবার এখানে ও লোগোর মধ্যে এক্স ছিল, ওই এক্সটাকে এখানে এক্সপার্টের জায়গায় এক্সটা ইউজ করছে। তো এটা সবসময় প্রযোজ্য না, ওই সময় হবে। আমার এই ডিজাইনের মধ্যে কি এরকম কোনো আইকন আছে যেটাকে আমি ওখানে নিয়ে যাবার বসাই দেবো? অতএব এটা জরুরি না। তাহলে শুধু আমি চাইলে দুই পাশে যদি স্লোগান থাকে তাহলে এটা প্রযোজ্য, না থাকলে তো নাই। না থাকলে এইভাবে শুধু লোগোটাকে করে দিলাম। বুঝা গেছে? তাহলে এইভাবেই আমরা এটা করে ফেলতে পারি। ওকে ওকে, তাহলে এটা সবসময় থাকবে আমাদের ডেস্কটপে থাকবে, আর আমরা যখন কাজ করব তখন ওইটা নিয়ে এসে ওই সেটটা নিয়ে এসে ইউজ করবো। যদি কখনো ও অ্যাড্রেস না থাকে তাহলে অ্যাড্রেসটা ডিলিট করে দেবো, তখন এটাকে নামাই দেবো, নামাই দিয়ে অ্যালাইনমেন্ট করবো। কখনো যদি ফোন চলে আসে, ফোন নাম্বারের সাথে যদি মোবাইল অ্যাড করতে পারে তাহলে এখানে আরেকটা লাইন অ্যাড করবো, নিচে নামাবো, এখানে আরেকটা আইকন অ্যাড করে দেবো। এইভাবে করে তারপরে আবার পুরোটাকে সেন্টার করে নিব। তাহলে ওই দ্বিতীয় ডিজাইনটা হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে গেল, এটাতে কোনো ইস্যু আছে? এগুলো কিন্তু বানাই নিয়ে এসে দেখাইতে হবে আমাদেরকে। আমরা এখানে দেখাবো আর হয়ে যাবে তা না, আমাদেরকে আবার এগুলো বানাই নিয়ে এসে দেখাইতে হবে যে যেগুলো আমরা বানাইছি। এগুলো তো কোনো ফাইল তো আমরা দিচ্ছি না। তাহলে আবার তোমাদের কাছ থেকে আমরা নেক্সট দিন এই পিএইচডি ফাইলগুলো দেখবো, শেপের যে কার্ডটা কত সুন্দর হয়েছে। আচ্ছা, এইটা ডিজাইন বাদ, এটা পচা ডিজাইন, একটা ডিজাইন চলবে না। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, এখানে এমন কোনো কিছুকে আছে যেটা আমি পারবো না। আচ্ছা, এটা আমাদের লোগোটা, এখানে একটা শেপ, এখানে আমি নাম, টাইটেল, কন্ট্যাক্ট ইনফরমেশন ইউজ করলাম, এখানে একটা সেপারেটর, নিচে আর একটা শেপ, সেখানে আবার অ্যাড্রেসটা এক লাইনে। তাহলে আমি যদি আমাদের আচ্ছা, এটাকে আমি ক্লোজ করে দিলাম, আমাদের এটার দরকার নেই, ব্যাক সাইডের দরকার নেই, মকআপটা থাকলো। ওই যে আমাদের এই ডিজাইনটা আছে, মূল ডিজাইনটা থাকলো এটা। তাহলে আমি এখন এটাকে ইমেজ থেকে ডুপ্লিকেট করলাম, 2 নামে একটা ফাইল তৈরি করলাম। এখন এই সেপারেটার আমার দরকার নেই, আমার ডিজাইনটার কথা মাথায় আছে যে ওই ডিজাইনটাতে কেমন ছিল। তো আমরা আইড্রুপার দিয়ে কালারটা পিক করে রাখতে পারি এখানে, যাতে আমি পরবর্তীতে ইউজ করতে পারি এটাকে। আর এখানে তো ব্ল্যাক, তাই না? আচ্ছা, থাক, তাহলে আমাদের ওই এটাতে লোগোটা সেন্টারে ছিল, লোগোটাকে সেন্টারে রাখলাম, এভাবে সেন্টারে রাখলাম। আমরা একটা রেক্টেঙ্গল ইউজ করবো এখানে, রেক্টেঙ্গলটার কালারটা আমরা এখান থেকে ব্ল্যাক ইউজ করব, ব্ল্যাক। ওকে, আর এইটা কালারটা ডুপ্লিকেট করলাম, অল্টার চেপে, আর একটু ছোট করে দিয়ে এটার কালারটা আমরা এটা নিলাম। যদি বেশি মনে হয় গ্যাপ, এইভাবে করে এঁকে দিলাম। বুঝা গেল? এখন এই যে আমাদের ইনফরমেশনগুলো যে আছে এখানে হাইড করে রাখা আছে, এগুলোকে আমি এই মুহূর্তে অন করলাম। অন করে আমি নাম আর টাইটেলটাকে এখানে ইউজ করব। এখন এখানে যেহেতু ব্ল্যাক কালার ইউজ করা ছিল, আমি এটাকে হোয়াইট করে দিলাম। ঠিক আছে? আর এইখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা ব্ল্যাক কালার ছিল, হোয়াইট করে দিলাম। তাহলে বিষয়টা দাঁড়ালো যে এইখানে কিন্তু আমার একটা সেট আছে, এই যে একটা সেট, নামটা একটা সেট, অ্যাড্রেসটা আপাতত অফ করে রাখি। এখন এই পুরো দুইটা জিনিস ব্ল্যাক শেপের মধ্যে সুন্দর করে আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে আমি প্রথমে এই দুটার মধ্যে ব্যবধান তৈরি করার জন্য একটা সেপারেটর তৈরি করব, ছোট্ট করে একটা সেপারেটর, ওদের সমান করে, মানে এইটা সমান করে। তাহলে এইটার কালারটাও আমি সাদা নিতে পারি, অথবা ওই কালারটাও নিতে পারি। এখন আমাকে দেখতে হবে যে এই সাদা শেপটা ব্ল্যাকের সেন্টারে আছে কিনা, ব্ল্যাকের। তাহলে ব্ল্যাক শেপটার মধ্যে কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করলাম। তাহলে এই যে শেপটা আমি তৈরি করলাম, এটাকে দেখাই দিয়ে ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টাল সেন্টার, একদম সেন্টার হয়ে গেল। ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিসি। এখন আমি দেখব এই যে সেটটা এ কি আমার ব্ল্যাকের সেন্টারে আছে কিনা। তাহলে এটা সেট কোনটা? এটা। তাহলে কন্ট্রোল চেপে ধরে এই সেটটাকে দেখাই দিয়ে এই সেন্টার করবো। এখন যদি আমি এই সেন্টার দিই, ও কিন্তু একদম কাগজের মাঝখানে চলে আসবে। এই সেন্টার দেওয়ার জন্য আমাকে দিতে হবে এই সেন্টার, এই যে একটু নিচে নামলো।
আবার নাম আর টাইটেলটাকে সেন্টারে আছে কিনা, এই একটু উপরে উঠলো। আচ্ছা, এখন আমি এই স্টাইল রাখবো না, আমি কি করব, এটাকে ডাবল ক্লিক করে রাইট অ্যালাইন করে দেবো। আমি জাস্ট শিফট চেপে ধরে এটা কাছাকাছি নিয়ে আসলাম, এই যে এইভাবে করে এখানে রাখলাম। এখন ওই এটার গ্যাপটা একটু হয়ে গেছে, পারফেক্ট। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন আমাদের নিচে রাখতে হবে কি, অ্যাড্রেসটা। এখন ওই যে অ্যাড্রেসটা অন করলাম, এবার এই যে অ্যাড্রেসটা এখানে আছে, তো এইভাবে না ইউজ করে এখন আমি অ্যাড্রেসটাকে এক লাইনে ইউজ করবো। যখন এক লাইনে করবো তখন ওখানে একটা কমা দিতে হবে। আগের লাইনে যদি কমা না থাকে তাহলে কমা, তারপরে একটা স্পেস দিয়ে এটাকে কন্ট্রোল এ দিয়ে যদি সিলেক্ট করি লেখাটাকে, এটাকে করে নিব সেন্টার অ্যালাইনমেন্ট। ঠিক আছে, সেন্টার হয়ে গেল। এখন আর্টবোর্ডের সেন্টার আছে কিনা সেন্টার করে নিলাম, বুঝা গেছে? এখন এইটাকে আমি শিফট চেপে ধরে নিচে নিয়ে আসলাম। সেফটি এরিয়ার বাইরে খুব বেশি যাব না, অল্প একটু যেতে পারি, চেষ্টা করব না যাওয়ার। এখন এখানে যদি সাদা কালারটা ভালো ফোটে, সাদা কালারটা ইউজ করব। ব্ল্যাকটা ভালো ফুটবে না, ব্ল্যাকটা এখন আসলে এটা আমরা ছেড়ে দেবো বাইরের উপরে, ও কোনটা কালার পছন্দ করে, সাদা কালো দুটোই দেখাবো। আমরা যেহেতু এখানে কালারের ফুলের উপরে ব্যাকগ্রাউন্ডের উপরে রাখছি, একটু স্ট্রং করে নিলাম। এখন এই সমস্ত ডিজাইনের ক্ষেত্রে একটু প্রবলেম যেটা হচ্ছে যে আমি যদি বলি সেফটি এরিয়ার বাইরে পার হয়ে গেল, তাহলে তো একটা বিপদ। এখন আবার আমি যদি এখন সেফটি এরিয়ার কথা চিন্তা করি, সেইটা চিন্তা করে যদি এটাকে উপরে রাখি, এখন আমি যদি আবার গাইডটা অফ করে দেবো, তখন বলবো যে তোমার লাইনটা তো শেপের মাঝখানে হয়নি। বুঝে গেল কি? তো ও তো সেফটি এরিয়া বুঝতে যাবে না, ও তো দেখতেছে যে লেখাটা শেপের মাঝখানে হয়নি। তাহলে সেজন্য যদি আমরা একদম কাগজের শেষ পর্যন্ত শেপ ইউজ করি, তাহলে বাধ্য হয়ে আমাদেরকে একটু হলেও 19-20 করার জন্য হলেও একটু আমাদেরকে সেফটি এরিয়া পার হয়ে যেতে হবে। ঠিক আছে? আর যদি এটা থেকে বাঁচতে চান যে না আমি এটা সেফটি এরিয়া কোনোভাবেই রুলস ব্রেক করব না, তাহলে কী করতে হবে, সমস্ত সেটটাকে সেফটি এরিয়ার উপরে নিয়ে যেতে হবে। এই তখন শেপটা আর নিচ পর্যন্ত ইউজ করা যাবে না। তখন কী হবে, এই শেপটাকে আপনি একটু ছোটো করে দেন। এখন আপনি শেপের সাথে টেক্সটটাকে অ্যালাইন করেন, এইভাবে রাখতে হবে। তবেই সম্ভব যে আমার টেক্সট সেফটি এরিয়ার বাইরে। আর যদি নিচ পর্যন্তই শেপ ইউজ করতে হয়, তাহলে আমাকে কী করতে হবে, সেফটি এরিয়া ব্রেক করে একটু বাইরে যেতে হবে। বুঝে গেল? তাহলে এই যে হয়ে গেল না, বুঝে গেল? তাহলে এগুলা কি নিয়ে কাজ করলাম, কাজ করছি, এগুলো নতুনকে বানাইছি, এগুলো কিন্তু বানানোর সুযোগ নেই, ওই ফাইল থেকেই আসতেছে বারবার। তাহলে এটাও হয়ে গেল, এটা বানা যাবে তাহলে। হ্যাঁ, কর্নার রাউন্ড তো সেটা তো অন্য জিনিস। কর্নার রাউন্ড আমরা এটাও করতে পারি, এটাকেও রান করতে পারি। সেক্ষেত্রে কি করতে হবে, ডাবল ক্লিক করলাম, এই যে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আমাদের জেপিজিটা, তার নিচে একটা শেপ আছে না, আমি একটু কালারটা চেঞ্জ করতে গেলে বুঝতে সুবিধা হবে। তার নিচে কিন্তু আমাদের একটা শেপ আছে, যে শেপ, প্রতিটা স্মার্ট অবজেক্টের ভিতরে একটা শেপ থাকে, জানা আছে সেটা? কেন জানা নেই? আমরা যেটা শেপ তৈরি করলাম 3/5/2 স্মার্ট অবজেক্ট করলে ডাবল ক্লিক করলে তো ওই শেপটাই শো করবে ওখানে, তো শেপ কিন্তু থাকবেই। এখন আমরা যখন কোনো শেপ ক্লিক করে প্রপার্টিসে যাই, তখন সেখানে একটা অপশন আছে রেডিয়াস। ঠিক আছে, আমি এখন কী করবো, এই রেডিয়াসে গিয়ে এটাকে 45 করে দিলাম। যদি ক্লিক করি কর্নারগুলো গোল হয়ে যাবে, মানে প্রতিটা কর্নার 45 পিক্সেল রাউন্ড হয়ে গেল। এটাকে বলা হয় রেডিয়াস। প্রতিটা শেপের রেডিয়াস থাকে। তাহলে এটা যদি হয়, তাহলে আমার ইমেজটা এখন আমি ওপেন করলাম, অন করলাম, আর তো শেপ দেখা যাচ্ছে না, গোলও হচ্ছে না আমার ইমেজটা। সেজন্য আমি যখন চাচ্ছি যে আমার ইমেজটা গোল হোক, তাহলে কী করতে হবে, উপরের চেহারাটা, উপরের শেপের চেহারা যদি উপরের লেয়ারের চেহারা যদি নিচের লেয়ারের মতো করতে হয়, তাহলে কী করতে হয়, আরে ধুরু, উপরে নিয়ে গেলে তো আর নিচেরটা দেখা যাবে না। আমি তো চাই আমার এই ইমেজটা গোল হবে। কেন যে কথা বলে একা একাই, ক্লিপিং মাস্ক করতে হয়, ভুলে গেছি কেন? ক্লিপিং মাস্কের কথা বলছিলাম না, বলা হয়েছিল ক্লিপিং মাস্কের কথা। এই অলটা চেপে ধরে এনে ক্লিক করলাম, এটা আমার ইমেজটা গোল হয়ে গেল, এই যে ইমেজের কর্নারগুলো গোল হয়ে গেছে। এখন আমি যদি সেভ দেই,
তাহলে ওই যে আমার ডিজাইনের মাথা গোল হয়। এখন কথা হচ্ছে যে গোল হয়েছে ঠিকই, নিচের যে একটা ইমেজ আছে ওটা তো আর গোল ছিল না। তাহলে এক কাজ করি, এই ইমেজে গিয়ে আমাদের কাছে আছে না, এই যে ক্লোনেস্টাম টুল, ক্লোনেস্টাম টুলটা নেই, একটু গোলটা বড় করে দিই। আচ্ছা, এই যে পাশের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এই জায়গাটা রিমুভ করে দিই। তাহলে আগের ইমেজটা আমরা মুছে ফেললাম, এই যে একটু পাশের অল্টার চেপে দেখা দিলাম, আর এই জায়গাটা ওই কালার করে দিলাম, ব্যাকগ্রাউন্ডের কালার করে দিলাম। তাহলে আমাদের ইমেজ তো আর মুছে নেই, মুছতেছে ওদেরটা। তাহলে এইখানে আমি কাছাকাছি একটু ছোট করে নেব, অল্টার চেপে দিয়ে একটু, তাহলে এই যে আমার কর্নারটা গোল হয়ে গেল। বুঝা গেল? তাহলে যদি আমি নতুন করে একটা আর্টবোর্ড নিতাম তাহলে কিন্তু ওই মোছামুছির কোনো দরকার থাকতো না। তাহলে আমরা যে প্রথম দিন যে তাহলে যেটা বানাইছি মকআপটা, সেখানেও যদি আমি কর্নারগুলো গোল করতে চাই, তাহলে আমি শেপের মধ্যে 45 পিক্সেল 50 পিক্সেল দিয়ে আমার ইমেজটাকে জাস্ট শেপের সাথে ক্লিপিং মাস্ক করব। যতবার আমি এখানে ইমেজ ঢুকাবো ততবার ক্লিপিং মাস্ক করতে হবে। আবার আমি নতুন করে একটা ঢুকাইলাম, আবার দেখলো যে আমি এখানে আর একটা পেস্ট করলাম, এখান থেকে অন্য একটা ডিজাইন এটা নিলাম, এখানে আবার পেস্ট করলাম, তাহলে উপরে আসলো না, আবার তাহলে ক্লিপিং মাস্ক করতে হবে। মানে প্রতিটায় ক্লিপিং মাস্ক থাকা লাগবে, তা না হলে মাঝখানের যেগুলো থাকবে ওগুলো ডিলিট করে দাও। ততগুলো জমা হবে, কারণ করতে করতে জমা হয়ে যেতে যেতে অনেকগুলো জমা হয়ে থাকে আমাদের। বারবার আমরা পেস্ট করি না, সবসময় তো ডিলিট করি না, দেখা যায় যে একটা সময় দেখা যায় যে অনেকগুলো জমা হয়ে গেছে। তখন যদি আমি ক্লিপিং মাস্ক করতে চাই, ক্লিপিং মাস্ক কিন্তু হবে না, কারণ মাঝখানে তো আরও অনেকগুলো পড়ে গেছে। আমি যদি একটা উদাহরণ দেখানোর জন্য একটা মকআপ নিয়ে আসি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এখন যে এখানে আমাদের আছে না, এই যে মকআপগুলো আছে না, এগুলো তো মকআপ, এগুলো তো আমরা ইউজ করি। এখানে আমি ঢুকিয়ে দেখি একটু, এই যে কতগুলো ইমেজ, তাই না? তাহলে একটা এটা রাখছিলাম, এটা রাখছিলাম, এটা রাখছিলাম, এটা রাখছিলাম, অনেকগুলো রাখি না আমরা। তো এগুলো যদি আমি শেপের সাথে যদি ক্লিপিং মাস্ক করতে চাই, এই মাঝখানে এগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে। তারপরে শেপের সাথে এগুলো সবগুলো ডিলিট করে দিতে হবে, নিচেরগুলো, অথবা এসব ডিলিট করে দিয়ে তখন শেপ থাকবে, তখন পেস্ট করে তখন ক্লিপিং মাস্ক করতে হবে। বোঝা গেছে? এটা কথা বোঝা যায়নি? বোঝা নেই না? বুঝলে তো বিপদ। আচ্ছা, যেটা বুঝাইতে চাচ্ছি যে এইটা না হয় ক্লিপিং মাস্ক করলাম, গোল হয়ে গেল, কোনটা? এই যে এটা গোল হয়েছে না। এখন আমি যদি আর একটা ডিজাইন ঢুকাই, এখানে এটা যদি ঢুকাই, আমার তো এইখানে আসবে। তাহলে এখন আবার এটার সাথে এটা ক্লিপিং মাস্ক করতে হবে। এখন এইভাবে করে যদি এরকম অনেকগুলো হয়ে জমা হয়ে থাকে, এখন করলে আর গোল হবে না। তখন এই মাঝখানে এগুলোর তো আমার প্রয়োজন নেই, এগুলো তো আমি দেখা শেষ করছি, এগুলো ডিলিট। আবার তখন আমি আমার ডিজাইনটাকে এসে দিয়ে করছিলাম, তাহলে আবার সেভ করলাম, ক্লোজ করলাম, তাহলে আবার কিন্তু এটা এখানে চলে এসছে। এইভাবে করে আমাকে মকআপের কর্নার রাউন্ড করে নিতে হবে। তাহলে সোজা কথা, তাহলে এটা আমরা করতে পারবো। ওকে, হ্যাঁ। এখন এইটা নেই, এখানে আমাকে একটু বুঝতে হবে যে কী আছে ডিজাইনটাতে। তাহলে ওইটা তো লোগো, এই উপরের পার্টটা তো লোগো, তো লোগো নিয়ে তো মাথা ব্যথা নাই। লোগো যে কোনো একটা লোগো হইতে পারে, শুধু লোগোটা চেঞ্জ হবে, বাকি সব স্টাইলটা সেম থাকবে। মানে সেম স্টাইলের আমি ডিজাইন করব, শুধু লোগোটা আলাদা হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে আমার এখানে কি কি আছে আমি কি বুঝতেছি, যে এইখানে অ্যাড্রেস, এখানে ফোন, মোবাইল, দুইটা ফোন থাকতে পারে, ফ্যাক্স, ইমেল, আবার এখানে একটা ওয়াটারমার্ক, নাম টাইটেলটা এই কর্নারে, হ্যাঁ। আবার ওয়েবসাইটটা এখানে একটা শেপ দিয়ে, ওয়েবসাইটটা এইভাবে আবার রোটেট করে দিয়ে এইভাবে করা। ওয়েবসাইটটা এখানে আমরা এইভাবে কীভাবে লিখব, এটা কীভাবে করবো? ওয়েবসাইটটা তো ওইখানে ওইভাবে লম্বা গেল। এখন আমি একটা তো রেক্ট্যাঙ্গল না হয় তৈরি করতেই পারি, একটা রেক্ট্যাঙ্গল এখানে এইভাবে করে তৈরি করলাম, কিন্তু ওখানে আমি ওইভাবে লিখবো কীভাবে? তাহলে সেক্ষেত্রে আমার এইটা ধরো এটা তো এই লেখাটা, আমি লেখাটাকে এভাবে ধরে ট্রান্সফর্ম করলাম, শিফট চেপে ধরে কর্নার ধরে এভাবে আমি ঘুরাই দিতে পারি ট্রান্সফর্ম করা অবস্থায়। তাহলে এখন আমি এটাকে নিয়ে
এর উপরে নিয়ে গেলাম, দেখা যাচ্ছে না, কারণ লেয়ারটা শেপের নিচে, ওপরে নিয়ে গেলেই দেখা যাবে। এখন আমাকে ওই লেখাটা আমার কাগজের সেন্টার আছে কিনা চেক করার জন্য সেন্টার করে নিলাম ওই যে লেয়ারটা, তাহলে এখন কিন্তু এটা সেন্টার হয়ে গেল, বুঝে গেল। যদি খুব বেশি দূরে চলে যায় আর্টবোর্ডের, তাহলে একটু শেপটা বড় করে নিতে হবে, তাহলে আমি আর একটু এদিকে নিয়ে আসতে পারবো। এই যে একটু সেফটির বাইরে যাবেই, রুক যাক, সমস্যা নেই, কিন্তু খুব বেশি যাওয়া যাবে না। তাহলে এইভাবে করে আমরা রাখতে পারি। আর বাদ বাকিটা তাহলে এখন এইখানে লোগোর নাম, লোগোটা থাকলো এখানে, এখানে এই বাকি সেটটা, নাম টাইটেলটা এখানে, ওয়াটারমার্কটা এখানে। তো সেটা তখনই যখন আমাদের অনেকগুলো কন্টেন্ট, এত বেশি লেখা যে জায়গা হচ্ছে না, তখন এইভাবে করে চিন্তা করতে হয় কীভাবে করে এই সমস্ত ইনফরমেশনগুলোকে কার্ডের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করব। আমরা অনেক যখন ইনফরমেশন হয় তখন এইভাবে চিন্তা করতে হয়, তাছাড়া না। বুঝে গেল? এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এখন এগুলো আমরা এইভাবে করে অ্যাডজাস্টমেন্ট করব। তাহলে কি বোঝা যাচ্ছে যে এখানে কী করা? আর ব্যাক সাইডটাতে ওই যে লোগোর আইকনটাকে শুধু বড় করে ইউজ করা, আর এখানে ওয়েবসাইটটা। আর তেমন এখানে কোনো ইস্যু নেই, আছে তেমন কোনো ইস্যু নেই। কি প্রশ্ন থাকলে প্রশ্ন বলতে পারো, সমস্যা নেই। এই হলো এটা, এই জায়গাটা না, এগুলো কিছু না, এগুলো মকআপের, ওগুলো পরে, ওগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ওগুলো ওই যে ডিজাইনটা দেখতে চকচক করবে, এটা সে গ্লেজ দেবে, ওগুলো মকআপে করা সব। ওগুলো জাস্ট মানে মানুষকে আকৃষ্ট করার জন্য এগুলো ফেক ইউজ করা হয়, এগুলো কখনো আমরা দিতে পারি না। এগুলো জাস্ট প্রেজেন্টেশনের জন্য, দেখতে সুন্দর লাগবে, হ্যাঁ, কিন্তু এগুলো দেওয়া যাবে না। ফাইনাল কাজের সময় সলিড যেটা করি সেটাই আমরা দিই, কিন্তু প্রেজেন্টেশনের সময় আমরা যেন আমাদের ডিজাইনটা যেন দেখতে সুন্দর হয় সেই জন্য আমরা এগুলো ইউজ করি। এই হ্যালো, এটাও হয়ে গেল। এইভাবে করে এখন যেটা বিষয় হচ্ছে যে আমরা আজকে ফোল্ডারটা দিচ্ছি তোমাদেরকে, এইভাবে করে আমরা একটার পর একটা দেখব, যেইটা মনে হবে যে এইটা আমি করতে পারবো সেগুলো করে ফেলতে হবে। এবার এইটা কি আমি করে দেখাবো এখন এই পর্যায়ে এসে? আছে এখানে দেখানোর মতো কোনো জিনিস যে এখানে কি আছে, এই যে লোগো আর নাম আর কন্ট্যাক্ট ইনফরমেশনটাকে দুই পাশে দুটো বসানো, এইভাবে করেও বায়াররা পছন্দ করে। তাহলে যেটা মনে হবে যে না এটা তো আমি শেপ পারি না, তাহলে ওটা আমি করবো না, তাহলে যেটা শেপ আছে সেটা বাদ, যেটা শেপ নেই তাহলে এরকম একটার পর একটা দেখবো। যেমন এটা পারবো, এটাতে তেমন কিছু নেই, তাহলে এটা আমি করে ফেললাম। এটাতে যেটাতে প্রবলেম হবে সেটা, এটা এই সেটটা প্রবলেম, এই সেটটাতে পাবো, এই সেটটা করে ফেললাম। এইভাবে করে যেমন এটা করে ফেললাম, ইজি। তাহলে এইভাবে করে যেটা যেটা আমি করতে পারবো, যতগুলো ফাইল আছে সবগুলো আমরা করে ফেলবো, যতগুলো পারার উপযোগী মনে হবে যে হ্যাঁ। যেমন এটাতে কিছু করার নেই, শুধুমাত্র মানুষটা বসানো, তো মানুষ তো একটা পিএনজি ফাইল এখানে ইনসার্ট করলেই হয়ে গেল, প্লেস করলেই হয়ে গেল, বাকি কি থাকলো আর? বাকি তো কিছু নেই। হ্যাঁ, তাহলে এটা হলো, তাহলে এইগুলো এদের কিছুই নেই, তাহলে ভার্টিক্যাল হরিজেন্টাল কম্বিনেশন করেও আবার করা যায় কাট। হ্যাঁ, তাহলে এই সেটে কী আছে, এই যে এইটা দেখেও আমরা বুঝতে পারি যে আসলে আমাদের এই ফ্রন্ট সেটটা কীভাবে করতে হবে। হ্যাঁ, তাহলে এইটা দেখে আমি বুঝবো যে আমার আসলে কতটুকু গ্যাপ, এই যে সবগুলো জিনিস মেনটেন করে এটা কাজ। আর বাদবাকি যেগুলো সেগুলো আমরা ধাপে ধাপে আগামী দিন অনেকগুলো করবো, যেগুলো সোজা কথা, যেগুলো শেপ ছাড়া, শেপ নাই, সিম্পল, সেগুলো আমরা চেষ্টা করব নিজেরা করার, প্র্যাকটিস করার। আর বাদবাকিগুলো ইনশাল্লাহ বাকি দিন আবার যখন আমরা এই শেপগুলো দেখাই দেবো, এইভাবে কীভাবে করতে হয়, ওই একটা দেখা দিলে আবার ওই রিলেটেড যদি 50টা থাকে তাহলে 50টাই করে নিতে হবে, তখন আবার ইজিলি হয়ে যাবে, তখন এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাই দেবো। ঠিক আছে, এইভাবে করে আমরা আগামী 2টা ক্লাসের মধ্যে এই ফোল্ডারটা শেষ করব, মানে নেক্সট ক্লাস, তারপরে ক্লাস। আজকে কী বার? সোমবার, মানে এই সপ্তাহে এই ফোল্ডার শেষ করতে হবে। বুধ না, ওই সপ্তাহে কি একটাই ক্লাস আছে আর? তাহলে আগামী শনিবার শেষ হবে আর কি। ওকে, ঠিক আছে। এই যে এইগুলো কিন্তু বাড়িতে হবে না, এগুলো পরের টপিক, আমাদের যখন অন্য টপিকের, এখন আমাদের শুধু বিজনেস কার্ড, এইভাবে করে আমরা এগুলো করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।
কিন্তু করতে হবে। চুপচাপ হাত গোটায় বসে থাকলে কিন্তু হবে না, মানে প্রচুর সময় দিতে হবে। যদি পরীক্ষা টরীক্ষা না থাকে, হ্যাঁ, মানে একটা অজুহাত অ্যাকসেপ্টেবল পরীক্ষা, বাদ বাকি কোনো অজুহাত দেখাইলে তাকে নিয়ে আমাদের কোনো প্ল্যানিং নেই। শুধু পরীক্ষা থাকলে প্র্যাকটিস করার দরকার নেই, সোজা কথা। শুধু পরীক্ষা থাকলে, কারণ সবাই এখানে স্টুডেন্ট, তাই না? সবাই স্টুডেন্ট না, মানে পড়াশোনা শেষ করছে এরকম আছে নাই? তাহলে আচ্ছা, তাহলে আপনার কোনো এক্সকিউজে নেই। তাহলে যদি আপনি চাকরি বাকরি না করেন তাহলে কোনো এক্সকিউজ নেই, কারণ যারা স্টুডেন্ট তাদের পরীক্ষা থাকতে পারে। হ্যাঁ, তো পরীক্ষা ছাড়া যদি কথা আমি পড়ছি সারাদিন, ওটা আমি মানবো না। যে ভাই পরীক্ষা নেই আর আমি সারাদিন ধরে পড়ছি, ওটা বললেও হবে না। অত ভালো স্টুডেন্ট হলে সে আবার ফ্রিল্যান্সিং করতে আসতো না, তার মাথা মাথা থাকতো যে না আমাকে সারাদিন রাত পড়া লাগবে, তাই না? তাহলে অতএব মানে অজুহাত দেখানোর কোনো অপশন নেই যে ভাই এইটা ছিল যে কারণে আমি এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই থাকলো, নেক্সট দিন আমরা বাকি নিয়ে আলোচনা করব, নেক্সট দিন আরও ব্যাপক আলোচনা হবে। হ্যাঁ।